সব বড় বড় লোকেদের ভালোবাসার গল্প, গম্ভীর গল্প আমরা বলছি। আমি টক্সিক জিনিসটাকে বার করছি, যেটাকে ইমপ্লান্ট করা হয়েছে এত বছর ধরে। বাজে ছবি হলে তো সেটা চলবেই না। না, কিন্তু আমরা মুগ্ধ না খারাপ ছবি বানিয়ে। আজকে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাদের নিয়ে যে মিথ, সেই মিথটার পিছনে তাদের যন্ত্রণাটাও তো ভাবতে হবে। আমার খুব গর্ব হয় যে আমার এমন স্ত্রী যাকে অনেকে ভালোবাসতে পারে। তোমাকে একদম ধরে আনলাম, মানে তুমি এটা বুঝতে পারছো তো, ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায় নেই আমি। চুলটা একটু এটাই ভালো, এটাই ভালো। কিন্তু আমার অনেক প্রশ্ন ছিল, মানে এত ছবিটা নিয়ে দেখছি, গান, ঝলক, আমার মনে হয় আনন্দবাজার অনলাইনে দর্শকদের আমারই মতো অনেক প্রশ্ন জাগার দিয়েছে ছবিটাকে নিয়ে। এবং কোথাও না মানুষের মনে এটা ঠিক ভুলের তো বিচার করার আমরা কেউ নই, অর্ধাঙ্গিনীরাও কাজ করছে এখনো। অর্ধাঙ্গিনী দৃষ্টিকোণ খুব কাজ করছে, যে সমস্ত কাজ করছে। হ্যাঁ, তো তার মধ্যেও আমার মনে হয় অর্ধাঙ্গিনী বেশি কাজ করছে, মানে একদম রিসেন্ট বলে সদ্য তো। হ্যাঁ, ওটা একটা প্রেশার, এটা যে এবারে এইটা কি হবে, এটা প্রেশারটাকে মানে এই মিথ্যে বলার কোনো জায়গা নেই। আমি জীবনে বলিনি, কিন্তু আমি জানি না আমার বয়স হয়ে যাচ্ছে কিনা, কারণ একটু আগের এতটা একটু বেপরোয়া ছিলাম, এখন একটু কশাস মনে হচ্ছে, আমি একটু বেশি পরিশ্রম করছি মনে হচ্ছে। এইটার কারণটা আমি ঠিক জানি না। আমিও নিজের সাথে কথা বলছি, এটা কেন হচ্ছে, আমার একটু কেন টেনশন করছি ছবিটা আরও যেন ঠিক হয়, আরও যেন নিখুঁত হয়। সেটা তো পারফেকশন বোধহয়, সেটা কি? হ্যাঁ, সেটা পারফেকশন হতে পারে, বা আরও অ্যালার্ট হয়ে গেছে। আমার খালি মনে হচ্ছে যে যে লোকটা 20-তে ব্যাট করছে তার যে কনসেন্ট্রেশন, যে লোকটা 50-এ ব্যাট করছে, কিন্তু যে 97-98-তে ব্যাট করছে, যে সাকসেসের কাছাকাছি এসেছে, সে তখন অত্যন্ত সজাগ প্রত্যেক কটা। তার অ্যাংজাইটি, যে কারণে বহু ব্যাটসম্যান 99-তে 2 ওভার কাটিয়ে দেয় একটা রানের জন্যে, কারণ সে কোনো ভুল করতে চায় না তখন, যতক্ষণ না। আমি তোমার কাছে যখন কথা বলতে এসেছি, আমি স্টুডিওতে সাউন্ড মিক্সিং হচ্ছে, গতকাল ছবি ছাড়া হয়েছে, সাউন্ড যেই আজকে বেরিয়ে যাবে, এই ছবির সাথে আমার ওই নাড়িটা কেটে যায়, সেটা কেটে যাবে। বম্বে থেকে ছবিটা রেডি হয়ে সোজা 7 তারিখ পর্দায়, 7 তারিখ যখন ছবি পর্দায় পড়েছে, কৌশিক গাঙ্গুলি অর দ্য স্ক্রিন প্লেস অর সুরিন্দর ফিল্ম, কারোর কিচ্ছু করার নেই। ওটা তখন সম্পূর্ণ দর্শকের হাতে। ইউ ক্যানট ম্যানিপুলেট। কিরকম একটা ব্যাপার না, আমরা বুঝতেই পারি না। অন্ধকার ঘরে কত লোক ঢুকবে, তারা যদি ভালো লাগে আমি বেঁচে গেলাম। এই যে এটাই একটা বিউটি অফ সিনেমা, এই আনসার্টেনিটিটাই মজা, বুঝেছো? দ্যাট ইজ ব্রেথ টেকিং। হ্যাঁ, সবকিছু জেনে গেলে বুঝে গেলে এইটাই তো আমাদের নেশা ছবি বানাবার। সম্পর্ক বা দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি, এই যে অবস্থানগত দিক, এটা ছবিতে আসছে বারবার কেন? খুব গুরুত্বপূর্ণ বলে, কারণ সাধারণত আমরা পরকীয়াকে এত নেগেটিভ চোখে দেখে এসেছি, জানো? পরকীয়া মানে একটা নেগেটিভ। সাধারণত এই চাপগুলো মহিলাদের উপর বেশি পড়ে। হ্যাঁ, পুরুষদেরকে, পুরুষরা হচ্ছে ওম্যানাইজার, ওটা একটা গ্লোরি। হ্যাঁ, এটা আমরা বানিয়েছি সমাজে। আর মেয়েরা হচ্ছে তাদের কোনো ঠিক নেই। মানে এটা কেন? মেয়েদের 100% রাইট আছে যার সাথে ইচ্ছে প্রেম করার। যেটা অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে মনে হয়েছিল, এই যে দুজন মহিলা যখন কথা বলছে, কথা বলাটা তো আমরা শুনি না। অনেক ক্ষেত্রে পরকীয়া নিয়ে অনেক কিছু হলো, কিন্তু সেটা ভিতরে কেউ আমরা ঢুকি না। মানে ভিতরটা যেহেতু দেখতে পেয়েছি, কেয়ারফুলি দেখো, 7টা তো সুর সারেগামা পাদানিসা, সারা ব্রহ্মাণ্ডের সঙ্গীতের উপর দাঁড়িয়ে রয়েছে, মাত্র 7টা সুরের উপরে। তো দেন ইটস ইয়োর স্কিল, তুমি কিভাবে কত সুন্দরভাবে ম্যানিপুলেট করে একটা নতুন কোনো দিক বার করতে পারছো। সেটাই মানে সেটাই মনে হয় এবার অর্ধাঙ্গিনীতে পরকীয়ার গল্প নয় না। অর্ধাঙ্গিনীতে বিবাহ বিচ্ছেদ হওয়ার 2-3 বছর পর একটা মেয়ের সাথে আলাপ হয়। ওই মেয়েটার কোনো অবদানই নেই, মানে জয়ার চরিত্রের কোনো অবদান নেই চূর্ণী এবং কৌশিক সেনের জীবনে কোনো রকম গন্ডগোল করার কাজে। এটা আলাদা কম্বিনেশন একটা। আর ও আসার জন্য বিয়েটা ভেঙে গেছে তার নয়, এটা যুগে যুগে হয়েছে, সেটা নয়। আবার পাশাপাশি না, এটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং যেহেতু প্রসেনজিৎ, ঋতুপর্ণা আছে, নিশ্চয়ই একটা জিনিস তো খোলা তাসও আছে। অমিতাভ বচ্চন আর রেখাকে তুমি ফার্স্ট রিলে যদি বিয়ে দিয়ে দাও, সেই ছবি 2 দিনও চলবে না। দর্শকের মনে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সম্পর্কে একটা ধারণা। আমি কিন্তু সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদের প্রসেনজিৎ বলছি না, আমি বলছি উৎসব থেকে শুরু করে পরে বিশেষ করে প্রাক্তন, দৃষ্টিকোণ এবং এই যে হ্যাট্রিকটা পরপর 3টে এইটা আসছে, অযোগ্য, এই প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাদের ব্যক্তি জীবন এবং সিনেমা জীবন, এই দুটো তারা ম্যানুভার করেছে খুব ইন্টারেস্টিং ভাবে। তাতে দর্শকদের কাছে একটা হার্ড বাউন্ড চিত্রনাট্য আছে তাদের নিজের লেখা। এটা খুব ইন্টারেস্টিং একদম। তারা সেই চিত্রনাট্য কিন্তু আমার সামনে রেখে দিয়েছে তারা।
এবং আমি কিছুতেই সেই চিত্রনাট্য অস্বীকার করতে পারবো না। আমাকে ওই চিত্রনাট্য রেখে এমন একটা চিত্রনাট্য তৈরি করতে হচ্ছে যে ওই চিত্রনাট্যর বেসিক জিনিসগুলো যেগুলো না হলে পরে ওরা ছবিটা ছুঁড়ে ফেলে দেবে, সেইটা মাথায় রেখে আমি ওদেরকে কীভাবে বলতে পারি যে তুমি যেটা চাইছিলে আমি সেটাই দিলাম, কিন্তু তুমি যেরকমভাবে চাইছিলে আমরা দিলাম না। আপ্রাণ চেষ্টা করেছি আমি, দ্য স্ক্রিন প্লেস, এবং সুরিন্দা যখন গল্পটা বাঁচলো বোম্বাদার বাড়িতেই, যে অনেকগুলো গল্প বলছিলাম এইটা কর এইটা কর এইটা কর, there was something in it. There was something in it. সম্পর্ক হ্যান্ডেল করাটা চমৎকার তোমার ছবিতে, মানে এটা না আমার এইটাই আমি বলতে জীবনে কি এটা ছিল না গো, না আমি জীবনে একটা জিনিসই শিখেছি, এটা আমার চূর্ণীর এবং চূর্ণীর পরিবার, আমি বলবো আমার পরিবারের কথা অতটা বলবো না, আমি একটা অদ্ভুত সৌজন্যবোধের শিক্ষা। সম্পর্ক নিয়ে এত বিটারনেস সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমার প্রতিটি গল্প আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই সম্পর্কগুলোকে এত স্নিগ্ধতা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সম্পর্কে এত আভিজাত্য দেওয়া হয়েছে, দৃষ্টিকোণে বোঝা যায় যে একে অপরকে আর নিতে পারছে না অধিকারের জায়গা থেকে, কিন্তু কেউ কারো সৌজন্য নষ্ট করেনি, এটা খুব শিক্ষার, দায়িত্ব নষ্ট করেনি। বলা আমি টক্সিক জিনিসটাকে বার করছি, যেটাকে ইমপ্লান্ট করা হয়েছে এত বছর ধরে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গল্পে, ধারাবাহিকে, সিনেমায় বারবার করে এইটার পয়জনটাকে বিক্রি করা হয়েছে। এর যে মধু আছে আমি ওটা বিক্রি করতে চাই। হ্যাঁ, কাজেই পরকীয়া একটা সভ্যতার বিউটি, আজ না আদিম কাল থেকে। হ্যাঁ, কারণ ভালোবাসাটা এত ন্যাচারাল, তাকে কোনো কনস্টিটিউশন দিয়ে আটকানো যাচ্ছে না। তাহলে সে কেন ভালোবাসলো? যে ভালোবাসাতে কষ্ট পাচ্ছে তার থেকে তো বেশি কষ্ট তার বন্ধুরা পাচ্ছে না। আজকে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাদের নিয়ে যে মিথ, সেই মিথটার পিছনে তাদের যন্ত্রণাটাও তো ভাবতে হবে, তাদের পাওয়া না পাওয়াটাও ভাবতে হবে। আজকে যখন ওদের শুট করা হলো, ওদের নিয়ে কাজ করলে, ওদের ভিতরে ঢুকলে, তোমার কি মনে হলো ওদের মধ্যে কোনো প্রেম কাজ করছে? অগাধ প্রেম আছে। শোনো, এই প্রেমটা না সেই প্রেম না, একটা বয়সের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বে। এটা সিনেমাটার ডায়লগ আমাদের একটা। আচ্ছা, হ্যাঁ, এই ছবিটার, আচ্ছা, এটা বোম্বাদার মুখে বলছি। এই ছবিটা এক্স্যাক্টলি তাই। ওরা এত সুন্দর বন্ধু এখন, সেটা বোম্বাদার পরিবারও জানে, ঋতুর পরিবারও জানে যে এই বন্ধুত্বটা না এটা কিছু হয় না, এটা কিছু করতে পারবে না। এবং এটা আমার চোখে এখন যা দেখি, বোম্বাদার তার অন্যরকম ম্যাচুরিটি এসেছে, আর ঋতুর আর এক রকম ম্যাচুরিটি এসছে। ঋতুর ছেলে মানুষই ভরপুর রয়েছে, বোম্বাদার সেই দিক থেকে খুব স্ট্রিক্ট, কন্ট্রোল। হ্যাঁ, কাজে বোম্বাদার কাছে না, বোম্বাদার অপত্য স্নেহ আমি দেখলাম ঋতুর প্রতি। ওকে নিয়ে আমি কি যে করি, হ্যাঁ, আমি কি করবো, আমি মানে একে নিয়ে কি করছে, দাঁড়াচ্ছে না ঠিক করে, তুই লাইটে এসে দাঁড়া এখানটাতে, ড্রেসার হেয়ার ড্রেসারকে ডাকছে, হ্যাঁ খুব সুইট, তুই করে কথা বলে বোম্বাদা এসে বলে যে এই চুলটা ঠিক করে দেবো, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, লাইটটা নিয়ে ঠিক করে ধরে এরকম করে দাঁড় করিয়ে দিল, কাজ করছে। এবং শুটিং যে শেষ হয়ে যায়, তারপর ওদের দুজনের মধ্যে কখনো কথা, আড্ডা, গল্প কিচ্ছু দেখি না। ততক্ষণ ওরা ভালোবাসার অভিনয় করে যতক্ষণ কাজটা করছে। এইখানে তো ম্যাজিক ওদের। আর যেই প্যাক আপ হয়ে গেল, সেই মিথের জগৎটাতে চলে গেল ওরা দুজন সম্পূর্ণ, আর কোনো মুখ দেখা দেখি আমি জানি না, আমি পারতাম না। এটা পারে বলে 14 বছর বনবাসের পর, 14 বছর বনবাস, তাতেও 50টা ছবি, প্রসেনজিৎ, ঋতুপর্ণার ক্ষমতা নেই নিজের ইচ্ছে 50টা ছবি করার, যদি দর্শক না চায়। হ্যাঁ, অফকোর্স। এবং লাস্ট দিন দেখো প্রাক্তন, আমি তো বারবার করে নন্দিতা দি, শিবু, ওদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা যে প্রাসাদ বানিয়ে দিয়েছিলে, নাট মন্দির বানিয়েছিলে, আমি সেখানে মূর্তি বসিয়েছি শুধু দৃষ্টিকোণে, এখানে আরেকবার পুজো হচ্ছে অযোগ্য। হ্যাঁ, কাজে ওরা না বানালে এই ছবিগুলো হয় না, উইন্ডোজ। কাজে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। ধরো ঋতুর ক্ষেত্রে আমি যদি ধরি, আজকে অযোগ্যর যখন আসছেই সামনে, ঋতুর একটা নিজের মতো করে পড়াশোনা আছে, একটা অভিজ্ঞতা এত বছরের আছে, এই যে ধরো এই যে পড়াশোনা বা ও সাহিত্য নির্ভর ছবিতেও অনেক অভিনয় করেছে, এই যে বুনটটা ওর মধ্যে দিয়ে দিয়ে এসছে, তো সেইটা কি ওকে মানে নায়িকা কিরম হবে বা অভিনেত্রী কিরম হবে, এই একটা ধারণা কি, ওর যে ধারণা এই এত বছর অভিজ্ঞতা, সেটা কি ওকে এগিয়ে দিয়েছে অভিনয়ের ক্ষেত্রে? দেখো, আমি খুব অনেস্টলি বলছি, ঋতু না মাটির তালের মতো। এটা শুনলে ঋতু দুঃখ পাবে হয়তো আমার কথাটা শুনে, না মনে হয় লাগাম ছাড়া অবস্থায় ঋতুকে ছেড়ে ঋতু খুব খারাপ কাজ করতে পারে, কিন্তু এমন বাড়িয়ে ফেললো জিনিসটা হয়তো, কারণ ও জানে যে এরকম জিনিস করতে হবে, বা এখানে কেউ কিছু ডিমান্ড করছে না, ও তো মাথা লাগাবে না, ও যখন মাথা লাগাচ্ছে
ও এমন সূক্ষ্ম জায়গায় যেখানে ঋতুপর্ণা নিজেকে আর সুন্দরী হিসেবে প্রতিপন্ন করতে চায় না। ওর মুখ বেঁকে যাচ্ছে, চোখের কালি পড়ে যাচ্ছে, হ্যাঁ, গালের দাগ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, শি ইজ লিস্ট বদার্ড, কারণ ও জানে এই ছবিতে চরিত্রটা এমন জায়গায় আমি ঋতুপর্ণা সেনগুপ্তর ওই এত ছবির নায়িকার জব্বাটা বাইরে ফেলে দেবো। সেটা তো ওরও দরকার, অভিনয় কি নেমে ও সেইগুলো ওই পারমিতার একদিনের সময় থেকে ওর এমন কোষ্ঠী পাথরে ঘষা মাজা হয়েছে, তারপর ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, এইগুলো সব পেরিয়ে ও জানে যে কোন স্কুলে কিভাবে কথা বলতে হয়। কাজে এইখানে ও জানে এই যে অযোগ্য একদম আর্ট ফিল্ম নট, ইটস এ কমার্শিয়াল ফিল্ম। কাজে সেইখানে ও জানে ওর কতটা কমার্শিয়াল সেটাও জানে। ও জানে ঘাটটা কতটা কাজ করতে হয়। ও জানে যে বাড়িতে সিঁদুরের টিপ পড়লে রাত হয়ে গেলে সেই সিঁদুরটা কীরম হয়ে যায়, কীরম ভেঙে যায়, হ্যাঁ, সেই যে জিনিসগুলো এগুলো অনবদ্য, ওগুলো জানে। বুমবাদা জানে কোন সিনটা কী হবে, কোন সিনটাতে কী চেহারা, কতটা ভাঙবো, কতটা তৈরি করব, কোথায় কী পোশাকটা হবে। এরা প্রত্যেকে পরিচালকের সহকারীর মতো। আর কি হচ্ছে, যখন প্রসেনজিৎ ঋতুপর্ণা কাজ করছে পুরো ইউনিটটা অ্যালার্ট হয়ে থাকছে, তো স্পেশাল অ্যালার্ট, কারণ তুমি দুটো হাই ভোল্টেজ ওয়্যার নিয়ে কাজ করছে। ওরা নায়ক নায়িকার মিথ ক্যারি করছে, কাজে ওদের থাকা না থাকা, কে আগে ফ্লোরে আসবে, কে পরে ফ্লোরে আসবে, হ্যাঁ, একজন এসে অপেক্ষা করলে যদি বেশিক্ষণ অপেক্ষা হয়ে যায় তার ইমপ্লিকেশন আমরা জানি না, তাড়াতাড়ি অন্যজনকে নিয়ে আসতে হবে, অথবা অন্যজন একটু দেরি হবে বলে একে ডিটেন করিয়ে রাখা অন্য কারণে, যে তুমি এক্ষুনি চলে এসো না, তাহলে আমি আর পারবো না হ্যান্ডেল করতে। এই যে গেমটা, এই যে ভিতরে একটা ব্যাক, ঋতু দেরি করে আসতে পারে, ঋতু এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে বিখ্যাত, হ্যাঁ, এবং সেটা সারা ইন্ডাস্ট্রি অত্যন্ত স্নেহ ভালোবাসার সঙ্গে মেনে নিয়েছে, এবং ঋতুও সেটা খুব হাসি মুখে মেনে নিয়েছে, তাই শোধরায়নি সবসময়। আমি আমার এই শুটিংয়ে ফেস করিনি ঋতুকে নিয়ে, আর আমরা ওকে উল্টোপাল্টা কল টাইমও দিতাম, যদি ওকে 3টের সময় দরকার আমরা 11:30টায় দিতাম, যাতে ঋতু যথেষ্ট লেট করেও টাইমে পৌঁছে যায়। তুমি দেখবে অযোগ্য আমি ভিডিওটা, বুম্বাদা এসেছে, অপেক্ষা করছে, আর ঋতু তখনও আসেনি। বুম্বাদা একসময় রূপম এবং অনুপমের সাথে বেরিয়ে চলে যায়, ঋতু পরে ফেরত আসে, যখন এসে দেখলো লেখা আছে অনেক অপেক্ষা করেছি, 7ই জুন দেখা হবে। তুমি একটা কথা বলছিলে যে তুমি সেটা খুব যুক্তিসঙ্গত, যে নিজের লেখা এবং নিজে ছবি করা, এই জায়গাটা বড্ড কমে আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, মানে বুদ্ধিমান শিক্ষিত মানুষরা যারা আমার সহকর্মী, তারা যদি নিজেকে অ্যাপ্লাই না করে, শুধু এটা দিয়ে দারুণ ছবি তৈরি করে নেওয়া যায় ভাবতে থাকে, তখন আমার খুব বাজে লাগে। একই বিষয়ে একই সময় একাধিক ছবি হচ্ছে, কেন হচ্ছে এগুলো? এটা ডেফিনেটলি, মানে এত মৃণাল সেনের কি দরকার ছিল আমাদের, জানি না আসলে। সবাই যে যার মতো করে ভাববে, শত বর্ষ হতে পারে, সবাই মৃণাল সেন সেজেছেন। আমি হয়তো একটা ছবি করেছি যেটা তার একটা ছবির এক্সটেনশন বানালাম, আমি আর বায়োপিক বানালাম না। অঞ্জনদার, তোমার আদৌ কি করে বায়োপিক বানাতে ভালো লাগবে? এখনো ভালো লাগছে না। আমি একটা করেছি, যদি ওটাকে বায়োপিক বলো, যেখানে চপলদা ছিল, হ্যাঁ, এবং সেটা ঋতুদত্ত বায়োপিক না, ওটা চপলদার বায়োপিক। কাজে আমার খালি মনে হচ্ছে আমি তো গল্প লিখি, কাজে আমি গল্পটা বলবো কি করে তাহলে? এই এত বছর ধরে এত সিরিয়াল বলো, মেগা সিরিয়াল বলো, অজস্র টেলিফিল্ম, সব তো আমার গল্প লেখা। এমন নয় বুঝি আমি মহান গল্প লিখে বাংলা সাহিত্যে একটা বিরাট অবদান রেখেছি, তা না, কিন্তু আই এম ভেরি প্রাউড যে সব আমার গল্প। আমি এই সময়ের এইখানকার একটা কিছু দলিল আমি রেখে যাচ্ছি, এই সময়কার গল্প আমি বলছি, আমার গল্প আমি বলার সুযোগ পাচ্ছি, এর থেকে আনন্দের আর গর্বের কিচ্ছু নেই। আজকে আমি যদি সপ্তপদী ভেঙে একটা ছবি বানাই, হ্যাঁ, বা আমি ধরো তুমি কোমল গান্ধার ভেঙে একটা ছবি বানালাম, তারপরে কি হলো বলে, এখানে কি হলো বলে, তাতে না খুব গ্লোরি নেই। সেটা একটা মারাত্মক ছবি হতে পারে, কিন্তু সেই আমার খালি মনে হয় যে জীবন এইটুকু, তার মধ্যে এইটুকু ছবি করার স্কোপ, তাতে যদি আমি আমার গল্প না বলে যেতে পারি, থাকবেটা কি তাহলে? রেসপন্সিবিলিটি আমার মনে হয়, এটা আমার ক্ষেত্রে, আমি এই কেন মাথায় তুলেছি দায়িত্ব জানি না। আর এটা নিয়ে আলোচনা কখনো হয়তো ইতিহাস করবে, যে আমরা যে পরিচালকদের শ্রদ্ধা জানাই, যাদেরকে খুব নমস্য, যাদের কাছে আমরা কাজ শিখেছি, তাদের সময় কলকাতা শহরে বামন ছিল না, ছিল, হিজড়েরা ছিলেন না, খুবই ছিলেন। তাহলে ওই সময় কেন তৈরি হয়নি একটাও ছবি? সেই বামনদের কষ্ট নেই, তাদের জীবনের ভালোবাসার গল্প কেন বলা হয়নি? কেন নগর কীর্তনের মতো ছবি তখন বানানো হয়নি? কেন আরেকটি প্রেমের গল্প বানানো হয়নি? হ্যাঁ, তখনও কিন্তু সিনেমা হল নিয়ে ক্রাইসিস ছিল,
হিন্দি ছবির দাপট ছিল, সব ছিল, সিনেমাওয়ালা তো তৈরি হয়নি তখন, ফলি আর্টিস্ট ছিল না, সিনেমাটা তৈরি হতো কি করে? শব্দ তৈরি হয়নি। কেন এই গ্লোরিটা বাংলা সিনেমা এনজয় করবে না? খালি বলবে এখন সিনেমার অবস্থা এরকম হয়েছে। পিপল শুড সে যে কন্টেন্টে বাংলা সিনেমা বহু জায়গায় বহু ক্ষেত্রে আগের থেকে অনেক সুপিরিয়র। মালায়ালাম ছবি নিয়ে খুব কথা হয় এবং সবসময় কম্পেয়ার করা হয়, বাংলা ছবি নিয়ে কেন কথা হয় না। সম্প্রতি আমি পদ্মাপ্রিয়ার একটি সাক্ষাৎকার নিয়েছি, তো ওনার যে ওখান থেকে আমি একটা অন্য সুর পেলাম। উনি যে বললেন যে আপনারা যেভাবে আলোচনা করেন মালায়ালাম ছবি নিয়ে, আমরা ঠিক উল্টোটা আলোচনা করি। আমাদের কাছে এখন যে মালায়ালাম ছবি তৈরি হচ্ছে সেখানে মেয়েদের কোনো অবস্থানই নেই, একদম মুছে দেওয়া হচ্ছে। তো এইটা আমাদের একটা লড়াইয়ের বিষয়। দেখো আমরা নিজেদের গ্লোরি, আমি বললাম না আমরা গ্লোরিফাই করি না। যেই সময় এতগুলো লোক কাজ করছে, শিবু, সৃজিত, হ্যাঁ, অরিন্দম, এরা সবাই কাজ করছে, আসলে কমলদা সব কাজ করছে, ছবি বানাচ্ছে, দেবালয়, বিশ্বাস সবাই ছবি করছে, আমি অনেকের নাম বলছি না, কিন্তু সবাই তো কাজ করছে, ছবি বানাচ্ছে। এইরকম একটা অবস্থায় তারা যা যা ভালো কাজ করছে, তোরা অতি উত্তম করতে গিয়ে গ্রাফিক্সটা ভালো হয়নি, এইটা ভালো হয়নি, কেউ ভেবেছি যে ওটা করা সম্ভব? কি হয়েছিল? হ্যাঁ, করা সম্ভব, যে ওটা তার হোমওয়ার্কটা, সেইটা অন্তত তারিফ কর। বড্ড বেশি মানে আমরাই আমাদের ওই শিবুকে তারিফ করো। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমাতে ছোট বাচ্চাদেরকে নায়ক তৈরি করা কেউ করছে না, সব ঢেড়েদের গল্প বলছি আমরা, সব বড় বড় লোকেদের ভালোবাসার গল্প, গম্ভীর গল্প আমরা বলছি, বাচ্চাদেরকে গ্লোরিফাই করছে না। শিবুরা করছে আজকে না, কবে থেকে দিচ্ছে, রামধনু পরপর পরপর করে চলেছে, এই দাবারু পর্যন্ত। আর তোমরা দেখবে না, তোমাদের প্রেরোগেটিভ, উই ক্যানট মানে ফোর্স ইউ টু গো টু সি দ্য ফিল্ম। দর্শকদেরও কিছু একটা দায়িত্বের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। 50% দায়িত্ব কি না, নিজের আনন্দ জায়গা, গ্লোরির জায়গাগুলো এনজয় করো। সেটা কি বাংলার প্রতি কমিটমেন্ট নেই বলেই বাংলা ছবি না, আমাদের জীবনযাপনের মধ্যে এটা ঢোকেনি আসলে জিনিসটা। একটা সময় এত মুখ সরিয়ে নিয়েছিল না, এখনো মুখ ফেরায়নি, এবং আমরা এই আশাতেই বাঁচি, আমরা এমন ছবি বানাবো আস্তে আস্তে। আর তুমি বলো না, অর্ধাঙ্গিনী তো অত লোক দেখছে, দৃষ্টিকোণ, নগর কীর্তনের মতো একটুখানি কঠিন ছবি অত মানুষ দেখলো, কত হাউসফুল। এবং যেটা শিবু, তার মানে আমরা বহু ক্ষেত্রে বাজে ছবি বানিয়ে যখন ছবিটা চলে না, আমরা দর্শককে দোষ দিই। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। বাজে ছবি হলে তো সেটা চলবেই না। না, কিন্তু আমরা মুগ্ধ না খারাপ ছবি বানিয়ে। হ্যাঁ, সেটা তো হবে, ওটা তো কোথাও মিশে যাচ্ছে, জানো তো। হ্যাঁ, ওইটাই গন্ডগোল, মানে ওইটাই আইডেন্টিফাই দিস ইজ আ ব্যাড ফিল্ম অ্যান্ড কল ইট আ ব্যাড ফিল্ম। আমরা তো বলতে পারবো না। আমি যেমন একটা কাজ করি, আমার একটা সহকর্মী ধরো সেটা জঘন্য ছবি বানিয়েছে, আমি তো বলতে পারছি না, বলতে পারবে না। আমি দেখি না, লিখি না, সরে যাই, চুপ করে থাকি। কেউ অভিমান, এটা দেখলো না, এটা কিছু করলো না। কিন্তু আমার ভালো ছবি খারাপ ছবি তুমি কিভাবে বলবে? আমার ভালো লাগলে সেটা ভালো ছবি। আচ্ছা, সে ছবির যদি সৌজন্য থাকে এবং দায়িত্ববোধ থাকে, প্রত্যেক ছবি একটা দায়িত্ববোধ আছে। গরিব দেশে 2 কোটি টাকা খরচা করে তুমি জাস্ট একটা বোগাস কিছু বানাতে পারো না যদি তার কোনো সোশ্যাল ইমপ্লিকেশন না থাকে। ধরো প্রজাপতির কি দায়িত্ববোধ থাকবে? কত ইম্পর্টেন্ট সামাজিক মূল্যবোধের কথা বলা আছে ছোট্ট ছোট্ট করে, ঘুরিয়ে ফিরিয়ে মজা করে, নেগেটিভভাবে, তোমার রিগ্রেসিভ লাগতে পারে কখনো, কিন্তু সেটা উচ্চারণ করছে কিন্তু, হ্যাঁ, এবং একটা বন্ডিংয়ের গল্প বলে। তার তো একটা পজিটিভ জায়গা নইলে এত মানুষ ভালোবাসত না। আমি কালকে এটা কোন ইয়েতে দেখছিলাম যে অনিকদা বলেছিল কি খাই, হাত জোর করে চাইবো বাংলা ছবির পাশে দাঁড়ান এসে। আমি না, আমার কাউকে দরকার নেই, বিশ্বাস করো, পাশে মাথার উপর নিচে কোথাও থাকতে হবে না। আমরা এন্টারটেনমেন্টের জন্য জিনিস বানিয়েছি, আমরা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে পারবো, আসুন 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 আসুন, এরকম করে পাইস হোটেলের মতো তো ডাকতে পারবো না। আপনার দেখার হলে দেখবেন, নইলে দেখবেন না। ডিপ্রাইভ কে হচ্ছে? আপনি যদি না দেখেন। এই রিভিউ বেসড কালচার আমাদেরকে না পিছিয়ে দিয়েছে 2 ধাপ সিনেমা হল থেকে। আমার মনে হয় যে রিভিউ দেখে হয় কিছু, আজকাল আমরা তো বিশ্বাসই করি না। না, কিছু পরিচালকের ক্ষেত্রে হয় না। আমি আমার ক্ষেত্রে মনে করি, আমার ছবি যখন চলে না, আমি মনে করি ছবিটা আমি পারি ইন্ডিক করে, লোকের একটা আস্থা তৈরি হয়েছে। যেটাতে মনে হচ্ছে তুমি আরো বেটার করতে পারতে, বা তোমার ছবিতে মনে হয় যে ছবিটাতে দর্শক বেটার করতে পারতো, আনফরচুনেট অডিয়েন্স, ছোটদের ছবি। হ্যাঁ, ইয়েস, এটা আমার একদম, এটা আমার দর্শকদের খুব আনফরচুনেট লাগে যে তারা মিসলিড করেছে একটা ছবিকে। ইজ দেয়ার মিস্টেক। ছোটদের ছবির মতো ছবি হয় না, সত্যি তাই। সম্পর্কের ছবি, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, আমি বলছি না ওরকম কিছু, মানে কৌশিক গাঙ্গুলি খুব ভালো, সেটা মানে কৌশিক গাঙ্গুলি এরকম ছবি বানালে দর্শক যাবেই সেটা হলে দেখতে। সেটা নগর কীর্তন সম্পর্কের ছবি, সেই জন্য না দেখো, এটা ভালোবাসার গল্প বানাতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এরা যুদ্ধ, হানাহানি, গালাগালি, চেঁচামেচি, একটা নির্বাচন গেছে, কত খারাপ কথা কানে আসছে টিভি থেকে,
হ্যাঁ, একে অপর কিরকম মানে কি হিংস্রতা, ভাষাই তো বদলে না গেছে। আনকুত হয়ে গেছে সব কিছু। এই মতো অবস্থায় আমরা যদি ভালোবাসার কথা না বলি, নতুন প্রজন্মগুলো কি করবো? আমরা তো বাবা রে ভাই, আমার বাড়িতে সন্তান রয়েছে, তাকে একটা ভালোবাসার পৃথিবী দিয়ে যাবো না? আর সেখানে বাড়াতে গেলে সিনেমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, খুন জখম সব কিছু থাকবে। তুমি ডিটেকটিভ ছবি করছো, খুন করবে না? ফুলের মালা পরিয়েছিল তো ক্রাইম হতে পারে না? ফুলের মালা পরাতে গিয়ে গলাটা টেনে দিয়েছিল, সেটাই ক্রাইম। কিন্তু কেন এই রাগটা তৈরি হলো? তার পিছনে ভালোবাসার গল্প থাকতে পারে। সেটা স্যাক্রিফাইসের গল্প হতে পারে, সেটা পজিটিভনেসের গল্প হতে পারে, কাবেরী অন্তর্ধানের মতো অসম্ভব পজিটিভনেস, এবং তার পাশাপাশি একটা পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা, যেখান থেকে তার একটা রাগ তৈরি হয়। সেইটা কোথাও একটা ওই ডিগনিটি অফ স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করি সবসময়, কতবার পারবো জানি না, কিন্তু খুব চেষ্টা করি। এখনো অনেক সম্পর্কের গল্প বাকি আছে বলা, আজীবন বাকি থাকবে যদি বুদ্ধি থাকে। কিভাবে মানে আমি তুমি জানো না কিভাবে হয়ে যায়, কিভাবে জানো না। তোমাকে একটা সাংবাদিকের গল্প বলি। একটা সাংবাদিক একলা, আমি এক্ষুনি মনে হচ্ছে তোমাকে বলছি গল্পটা। সে একটা সেলিব্রিটির ইন্টারভিউ নিচ্ছে, এবং সে সেলিব্রিটির ইন্টারভিউ নিতে গিয়ে তার খুব ভালো লেগেছে। সে যে কোনো বিষয়ে সে সেলিব্রিটির ইন্টারভিউ নিতে চায়, এবং নিয়মিত দেখা গেল যে কোনো বিষয়ে সেই সেলিব্রিটির ইন্টারভিউ সে নিতেই থাকে, তাকে ফলো করে, তাকে ক্যাপচার, পার্সোনালাইজড হয়ে যায় জিনিসটা আস্তে আস্তে। সেটা যদি পরে গিয়ে জানা যায় একটা ডিপেন্ডেন্স তৈরি হয়েছে এই লোকটার কাছে সময় কাটানোর জন্যে, সে তার প্রফেশনকে ব্যবহার করছে তার সাথে গিয়ে ইন্টারভিউ নিয়ে সময় কাটাবে বলে, ইন্টারভিউটা শেষ হয়েই লোকটা বেরিয়ে চলে যায়। দ্য ডে দ্যাট ম্যান অর দ্য লেডি সেলিব্রিটি যে রিয়েলাইজ করবে যে আমার সাথে তো শুধু ইন্টারভিউর জন্যও আসে না, যেমন কথা বলে আমার তো অন্যরকম লাগে চোখ মুখ দেখে, তখন ওটা একটা সিনেমা হয়ে যায়। হ্যাঁ, তখন দেখো গল্প তো রয়েছে তোমার সামনে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি বাচেন্দ্রী পালের বায়োপিক বানাতে শুরু করে দিলে, তাহলে কি করে হবে? এই রিল, ইনস্টাগ্রাম যেগুলো আছে আমাদের সামনে, সেখানেই ইমাজিন করে একটা জিনিসের মধ্যে থাকা, সব কিছুকে ডিজোন করে, এটা কতটা সম্ভব, কতটা চ্যালেঞ্জিং। এই পয়জন থেকে আমাদের মুক্ত হতেই হবে। এই আমিও এর শিকার। ওই জন্য আমার হাতে ফোন নিয়ে নেয়, ফালতু বসে বসে রিল দেখে যাচ্ছি। বাবা ভীষণ তুমি এটা ব্রেন স্প্যামিং হচ্ছে, ভালো এটা রেখে দিল ফোনটা। আর আমি কি দেখছি, আমি দেখা আমার খুব ভীষণ ওরকম দেখতেই থাকি। দেখতে তুমি যা দেখবে তাই তোমাকে পাঠাবে। আমি একটা সুনামি যদি দেখো, দুনিয়ার সুনামি, আর তোমার মনে হবে সত্যি জিনিস দেখছি তো, ওর বাড়িঘর ভেসে চলে যাচ্ছে, দেখছি হঠাৎ রাত্রি দেখলাম 2টো বেজে গেছে, আমি 1.5 ঘন্টা ধরে দেখে যাচ্ছি, বুঝতে পারছি না, আমাকে খেয়ে ফেলছে আস্তে আস্তে। এবং এই দেখতে দেখতে না এমন নেশা হয়ে যাবে, তোমার মাথা আর কাজ করবে না। তুমি যদি প্রচুর টিভি দেখো, হ্যাঁ, তাহলে তুমি ভাববে কখন তুমি একটা জানলায় চুপ করে বসে, বারান্দায় বসে তাকিয়ে আছো, কথা বলছো, মাথাটা কাজ করছে। আগে আমরা বলতাম যে পটিতে গেলে খুব বুদ্ধি করলে কমোডে, কারণ ওখানে তোমাকে কেউ ডিস্টার্ব করছে না, তখন তুমি তোমার সাথে ভাবতে পারছো, কথা বলছো। মোবাইল নিয়ে যাচ্ছে বাথরুমে, হ্যাঁ এখন তো মোবাইল নিয়ে যাচ্ছে, গ্লোরি গন, আর তো কেউ বাথরুমে গিয়ে কোনো আইডিয়া পাচ্ছে না। কাজে এইটা হচ্ছে কিন্তু একটা পুরো সব থেকে বড় ভিলেন অফ দ্য সোসাইটি। ডায়নামাইট দিয়ে তো ভেঙে ভেঙে রাস্তা তৈরি হয় পাহাড়ে, আবার যুদ্ধে মানুষ বাড়ি উড়িয়ে দেয়। এখন বাড়ি উড়িয়ে দিচ্ছে মোবাইল দিয়ে, ভালো কাজও করা যেত। আমরা কেউ কন্ট্রোল করতে পারছি, ইনক্লুডিং মি। আমার খুব আফসোস যে আমার দিনে আমি 2 ঘন্টা এসব মোবাইল দেখি, খুব লজ্জা লাগে আমার, আমি পারছি না কন্ট্রোল করতে। তোমার, আমি যেটা আরেকটা মানে প্রশ্ন করতে করতে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, তোমার অভিনেত্রীরা, হ্যাঁ ওইটাই বলছিলাম, তাদের মধ্যে সৌজন্যবোধ, যেটা আমরা নিয়ে বারবার কথা বলছি, আভিজাত্যবোধ, যে যার জায়গার অবস্থান থেকে চরিত্রগত, খুব দেখতে ইচ্ছা করে, হয় না? মানে সেটা শাড়ি কী পরলো, কীভাবে সাজলো, কীভাবে কথা বলছে, সব দিক থেকে রুচিটা কীরকম, এটাকে তোমার কোনোদিন ভাঙতে ইচ্ছা করেছে? তুমি কি একদম গ্রামে গিয়ে একটা আদিবাসীকে নিয়ে আদিবাসীর গল্প, যখন তুমি লক্ষ্মী ছেলে দেখছো, গ্রামের একটা মা বাবা মাকে দেখছো, তুমি যখন বিসর্জনে জয়াকে দেখছো, একটা থানকা করে জয়াকে কি এটা অন্যরকম, মানে না এটা তো একটা প্রেমের গল্প, কাজে সেইটা গ্লোরিফাই করে দাও। আমি একটা প্রচন্ড রিয়েলিস্টিক ছবি বানাচ্ছি না তো, আমার ছবিতে গান থাকছে। তুমি যে ছবিটার কথা বলছো সেই ছবিগুলোতে কোনো গান থাকে না, যেগুলো বিভিন্ন ভেনিস যাচ্ছে, চলে যাচ্ছে, যে গান থাকবে না। হ্যাঁ হচ্ছে, সেই ছবি আমি বানাচ্ছি না তো, কারণ আমি নিজের টাকায় বানাবে, আমার ইচ্ছে করে কিন্তু বানাতে পারবো না। ইচ্ছে করে নিশ্চয়ই, আমি তো ওই ছবি বানিয়েছি। শব্দে কোনো গান ছিল? শব্দে গান নয়, শব্দতে আবহ সঙ্গীতই নেই, আবহ সঙ্গীতই নেই, সেটা আমি এই মুহূর্তে পারবো না।
সরি, ওই ছবির কোনো মার্কেট নেই, বিক্রি নেই। ও, আর আমি তো নিজের টাকায় ছবি করছি না, না, দায়িত্ব আছে। দায়িত্ব আছে। যে ছবিটা আমি জানবো যে এই ছবিটা বিক্রি করতে পারবো, এই ছবিটা লোকে হলে এসে দেখবে, আমি সেই ছবিটাই বানাতে যাবো, আর অন্য ছবি বানাতে পারবো না আমি এখন। কখনো কখনো কোনো প্রযোজক আছেন যারা আমায় বিশ্বাস করে আপনি আপনার মন মতো ছবি বানান বলে, তখন আমি একটা ছবি বানিয়ে ফেলবো টুক করে। আমি এই অবসরে রয়েছি। বা কিছু প্রযোজক আছেন যেমন অ্যাক্রোপলিসের মতো, যারা এসে নগর কীর্তন বানাবার জন্য টাকা দেয়, এই ছবিটাই তুমি বানাও, আমি তাদের জন্য অপেক্ষা করি। নগর কীর্তন অস্কারে নমিনেশন পেয়েছিল, এটা শিবু আমাকে বলেছে, ওর 50 বছরের সাক্ষাৎকারে, এবং সেটা যায়নি, পাওয়ার কথা ছিল, সেটা যায়নি, অন্য লাঞ্চ বক্স নাকি পাঠানো হয়েছিল। তো সেটা কি বাঙালি বলে এটা পিছিয়ে দেওয়া হলো? বড় কথা হয়ে যাবে আমি মুখে। আমি এটাতে হ্যাসেল হই না একদম, মানে হই না মানে কি, একদমই হ্যাসেল হই না। কারণ যারা আমাকে অস্কার যদি নির্বাচিত হতো তাতেও একটা বড় গ্লোরি হতো আমাদের। সেটা কেন যায়নি ভিতরকার গল্প আমি জানিও না, শিবু আরও জানে, যখন ও ডিটেলে বলতে পারবে। কিন্তু আমি শুনেছিলাম যে ছবিটা যাওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি যায়নি। এটা আগেও আর একটা অন্য ছবির সাথে হয়েছিল, সেই ছবিটা ইউনেস্কো ফেলিনি পেলো, কিন্তু অস্কারে কোনো রকম মানে এন্ট্রি পেলো না নমিনেশনে, সেটা হচ্ছে সিনেমাওয়ালা। এই একই জিনিস ফেস করেছিল ছোটদের ছবি। মানে এইগুলো তো ওদের জন্য খুব উপাদেয় ছবি। না না, আর খারাপ লেগে লাভ নেই তো। তুমি একটা কথা বলো তো, এটা তো বিদেশের লোকরা, যেখানে ছবিটা গেল না। আমি যখন ইউনেস্কো ফেলিনি অ্যাওয়ার্ডটা পেলাম, সাউথ ইস্ট এশিয়াতে আর কেউ পাননি। তুমি এই শহর থেকে টের পেয়েছো সেটা, যে আমি ওটা পেয়েছি? তাহলে বাইরের লোককে কী দোষ দেবে? এই যে আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা তো, যে মানুষ এইটা নিয়ে নাচবে আমায় নিয়ে, ভালোবাসবে। I have decided not to look back. আমি কারোর নাচের অপেক্ষা করে থাকতে রাজি নই। If you are not interested about me, why should I be in your interest? তোমাদের ভালো লাগলো কি না লাগলো আমার সত্যি কিছু অসুবিধা হয় না। তোমরা ভাই, আমি ছবি করছি, হলে এসে টিকিট কেটে ছবি দেখো, আই এম হ্যাপি। যেমন গৌতম চক্রবর্তী চলে যাওয়ার পর মহান হয়েছেন আমাদের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাওয়ার পর কি মৃত্যুর পর আসে? হ্যাঁ, মরণোত্তর সাফল্যে বাঙালি খুব বিশ্বাস করে। পরবর্তীকালে আমরা সেটা নিয়ে খুব করবো, পরবর্তীকালে আমরা তাকে ইভ্যালুয়েট করবো। আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই তাই হবে। তুমি ভেবে দেখো না, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন গালি খেতে খেতে মানে কত রকম তাকে নিয়ে হেনস্থা করা হয়েছে, আজকে তাকে দেবতা তৈরি করেছে। তোমার মধ্যে হিংসে আছে? হ্যাঁ হ্যাঁ, ভরপুর হিংসে আছে। তাই? হ্যাঁ হ্যাঁ, খুব হিংসে আছে। আমার অন্য পরিচালকরা একটা ধরো ছবি বানিয়েছেন, সেই ছবিটা খুব ভালো হয়নি, কিন্তু দারুণ চলছে। হ্যাঁ, আমার অদ্ভুত লাগে, রাগও হয়, এইটাই চললো। বা আমি একটা খুব ভালো ছবি বানিয়েছি, চললো না, আমার তখন রাগ হয়। মানুষ তো, আমি কেন বলবো আমার মধ্যে হিংসা নেই? আর আমি ধর্মযাজকও নেই যে আমি ক্ষমার ভিত্তিতে পৃথিবীতে যা হচ্ছে সুন্দর, একদম না। হিংসুটে না হলে তো ক্রিয়েটিভ কাজ করতে পারবে না। মানে ওখান থেকে বেরিয়ে একটা কম্পিটিটিভ জায়গা, তুমি বোলার যখন ছুটে আসছে, আমার মধ্যে যদি অ্যাগ্রেশন না থাকে, ওই বল আমার কবজির জোরে বাউন্ডারির বাইরে যাবে কি করে বলো তো? আমার মধ্যে সেই যদি মানে জেদটা না থাকে, হ্যাঁ, ওটা তো ক্ষমতার হিংসে তো। তুই কি বল করিস, কর, দেখছি। তো এটা আপনাদের বিউটি আছে। হিংসা যতক্ষণ না অন্য কাউকে অপমান করছে, হিংসা যতক্ষণ না অন্য কাউকে দুঃখ দিচ্ছে, ওই ডিনামাইটের মতো তুমি কিভাবে ব্যবহার করছো। ছুরি দিয়ে খুন করতে পারো, আবার অপারেশন করতে পারো তো। হ্যাঁ, কাজেই তুমি কিভাবে ব্যবহার করছো হিংসাটাকে ক্রিয়েটিভ জায়গায় ব্যবহার করে। যে যা হিংসা একটা এমন জিনিস যেটা মানুষের ইউথ অনেক দিন ধরে রাখতে পারে। তাই? ক্রিয়েটিভ ইউথ, ইয়েস, ক্রিয়েটিভ ইউথকে অনেক দিন ধরে রাখতে পারে। যে আমাকে সতেজ থাকতে হবে, কেন পারবো না, কিসে আমি পিছিয়ে যাবো, কেন পিছিয়ে যাবো? এই অ্যাগ্রেশনটা যদি না থাকে, যে অভিনেতা জীবনে 300তম মঞ্চ অভিনয় করতে গিয়েও শুরুর আগে নার্ভাস হয়, সে বহু বছর থাকে। আর যে 5টা শোয়ের পর ভাবে তো আই হ্যাভ গট ইট, পরের থেকে কোনো ব্যাপার না, 5টা বসে গেছে জিনিসটা, হি ওয়ন্ট প্রোগ্রেস এভার। শুরু যেটা দিয়ে করেছিলাম, তুমি খুব ইন্টারেস্টিংলি বলেছিলে যে সম্পর্ক, এই টক্সিক দিকটা তুমি কিভাবে বের করে এনে একটা অদ্ভুত মধুর কথা বলছিলে। তোমার বাড়িকে কি তুমি সেভাবে দেখেছো? চূর্ণিদিরও নিশ্চয় এত ইন্টারেস্টিং একজন মহিলা, বাপ রে বাপ। দেখো, আমার এবং চূর্ণি আমাদের ব্যক্তিগত তোমাদের যে সম্পর্ক, হ্যাঁ, আমাদের না ব্যক্তি জীবনও ধরো, সে কলেজ জীবন থেকে, হ্যাঁ কবেকার, হ্যাঁ কলেজ জীবন থেকে আমরা, আমাদের বাড়ির সব থেকে বড় যে বন্ধু, সেই বন্ধুটা হচ্ছে সততা। আমাদের বাড়িতে শুধু জানলায় পর্দা আছে, নিজেদের মাঝখানে কোনো পর্দা নেই। যে কোনো কথা যে কোনো সময়, ইনক্লুডিং উজান,
আমাদের বাড়িতে কেউ মিথ্যে কথা বলে না, এটা অদ্ভুত। কি ভালো। এবং বলবো না, পৃথিবীতে যত বড় সমস্যা হোক, যত বড় অসুবিধে হোক, আমরা একে অপরের সামনে বসে সত্যিটা বলে নেব। লাইফ ইজ সো বিউটিফুল অ্যান্ড সো সিম্পল অ্যান্ড ইজি। যে কারণের জন্যে এই যে ডিগনিটি অফ ট্রুথ, এইটাও সিনেমাতেও আসা দরকার। কারণ আমি একা 3 জনের পরিবারে জানলাম তা তো হবে না। আমি যদি 3000 লোককে বা 3 লাখ লোককে জানাতে পারি, তখন আমাদের এই প্রচেষ্টাটা একটা মাত্রা পায়। তুমি যদি তারিখ দেখো চূর্ণী, তুমি যদি নির্বাসিত দেখো, হ্যাঁ নির্বাসিত দেখো, একটা পরিচালক, আমি ওকে বলি এবার আরেকটা করো, ছবি নিয়ে লিখে না, আমি সবসময় চাই একটা ইন্টারভিউ করতে, মানে হয় না ওরকম একটা ডিগনিফাইড মহিলা, সেই ডিগনিটিটা পুরো সিনেমার মধ্যে দেখা যায়, তার গুডনেস, তার কষ্ট। আমার গলা ফলা ব্যথা করে নির্বাচিত খালি বারান্দাটার উপরে বাড়িটা তুই আছিস কেমন। এবং চূর্ণী এতটাই সেন্সিটিভ, আমাদের গড়িয়ার বাড়িটা, আমার দাদা মা ওখানে থাকেন, আমরা তো এখন অন্য জায়গায় থাকি, কাজে সেইখানে চূর্ণীর খুব মন খারাপ ওই ফেলে আসা বাড়িটা দিয়ে। আর চূর্ণী ঠিক ওরকম বলে, আমার খুব ওরকম মনে হয় যে বাড়িটা তুই আছিস কেমন। ওই বাড়িটা, সেই ঘর নিজেদের মতো করে বানানো, আড্ডা, গল্প, ঝগড়া, কান্নাকাটি, আনন্দ, পার্টি সব ওইখানটাতে থেকে গেছে একটা সময় আটকে। কাজে এই উই হ্যাভ টু বি ভেরি সেন্সিটিভ অ্যান্ড কাইন্ড টু ইচ আদার অ্যান্ড বি ট্রুথফুল। আমি সবাইকে বলবো, সম্পর্কের কথা বলছি তোমাকে, আমি যেটা বলছি, চুন্ডিদি তো অজস্র প্রেমিক থাকতে পারে, এরকম একজন মহিলা। আমার প্রেমিকা কি হবে, আমি ওটা পরে আসছি। তুমি আমাকে গাড়ি ফাড়ি দেখে আলোচনা করছো না, পছন্দ করি তো ওইজন্য আমার একটু আগে চলে এলো। যাকে তুমি কিভাবে নাও সেটা, আমার তো খুব গর্ব হয়, আমার খুব গর্ব হয় যে আমার এমন স্ত্রী যাকে অনেকে ভালোবাসতে পারে। এক্স্যাক্টলি, যে ভালোবাসা, এটা তো কোনো এরম নাই যে এক বাক্স প্রেম নিয়ে এসেছি আমি জীবনে। তোমাকে এটা বুঝতে হবে, তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি যার সঙ্গী, সে তোমাকে ভালোবাসে কি। আমি জানি আমার যদি রাত্রিরে খুব খেটে এসে পরিশ্রম করে ঘুমিয়ে পড়ি আমি, এবং আমি গভীর ঘুমে, চূর্ণী আমাকে একবার ডেকে দিতে পারে, ডেকে দে, হ্যাঁ গড়েছো, আমি বুঝতে পারছি যে একটা সময় আশঙ্কা হয় যে মানে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে আছে তো, হ্যাঁ এটা তোমার সময় সময়। এরপর জীবনে আর কোনো উত্তর দিতে নেই, কোনো উত্তর দিতে নেই জীবনে, কোনো উত্তর দিতে নেই। আমাকে আউটডোরে ফোন করে জিজ্ঞেস করে আর কদিন তোমার ওখানে, বলে হ্যাঁ, বলে আমার ভালো লাগছে না, আর আমার কিচ্ছু চাই না জীবনে। আমারও জীবনে আমার ব্যক্তিগত জীবনে যখন মনে একটু চঞ্চলতা এসছে বা কোনো অবস্থা হয়েছে, চূর্ণী এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছে, এত সুন্দর করে কথা বলেছি আমরা। ইনফ্যাক্ট কি বলতো, আমি প্রতি ছবিতে না আমার একটা মানে ছবিটা বানানোর সময় একটা পরিচালকদের চাপ, কিন্তু একটা কাস্টিং নায়িকাকে তুমি, আমি যখন দাস্তুর বানাচ্ছি, আমি রাইমার প্রেমে পড়বো না, হতে পারে ওরকম একটা, ওরকম দেখতে লাগছে, প্যারাগন অফ বিউটি, পদ্মার জয়া, ওরকম দেখতে। আমি যখন পাউলি শাড়ি পরে এসে দাঁড়িয়েছে পালানে, আমি মুগ্ধ হয়ে যাবে। স্মিতা পাটিলের আমি একজন ভক্ত, আমি ওরকম দেখতে পাচ্ছি পাউলির মধ্যে। যখন ল্যাপটপ বানাচ্ছি অনন্যা, ওইটা মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে কি যে আমি বলবো আমি জানি না। কিন্তু এই যে প্যাক আপ পর্যন্ত, সেটা ছবি শেষ হয়, প্রেম শেষ হয়ে যায়। হ্যাঁ, সেইটার মধ্যে একটা অদ্ভুত বিউটি, এই প্রেম যেন আমার আজীবন থাকে।